বাংলা গল্প কথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অরন্ধনের নিমন্ত্রণ। এই গল্পটি হিরু আর কুমির বিশুদ্ধ প্রেমের গল্প। প্রেমের মিষ্টতা অনেক সময় বৈবাহিক বন্ধনে নষ্ট হয়ে যায়, কিন্তু পরিণতি না পাওয়া বিশুদ্ধ প্রেম বেঁচে থাকে না পাওয়ার যন্ত্রণার মধ্যে। হয়তো তা ঘুমিয়ে থাকে মনের এক কোণে, জেগে থাকে না, কিন্তু মাঝে মধ্যে একাধবার নাড়া দিলেই মনের মধ্যে তার সাড়া পাওয়া যায়, আর তখন মন ভরে ওঠে প্রাপ্তির আনন্দে। সেই আনন্দের কাছে নিতান্তই তুচ্ছ হয়ে যায় দৈনন্দিন সাংসারিক জীবনের প্রাপ্তির আনন্দ। হিরু আর কুমির এমন প্রেমের গল্পই ফুটে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অরন্ধনের নিমন্ত্রণ গল্পটিতে। একজন লোকের স্বভাব বড় খারাপ। বকুনি ভিন্ন, তারা এক দণ্ড থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হীরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। অফিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ুর রোগ দেখা দিলে, অনেকে চাকরি ছাড়বার মতলব ধরলে। সব বিষয়ের প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হীরেনের বাবার বকুনি ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তারেরা বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভ কি করলুম ডাক্তারবাবু, যদি দু একটা কথাই কারো সঙ্গে বলতে না পারলুম। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান। এহেন বাপের ছেলে হীরেন। 22 বছরের যুবক, অফিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিবাহ করবার ইচ্ছে নেই, শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিন হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি। হীরেন সন্ন্যাসী হয়ে দিন রাত মঠে থাকতে শুরু করলে 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হীরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়াগাঁয়ে। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হীরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেক দিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি, অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন, আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো। কুমির বাপের বকুনি প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তাঁর বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যত তুচ্ছ বিষয়ই হোক না কেন, তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষে এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না। তার মৃত্যুর সময় গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গাঁ নিঝুম হয়ে গেল। 2-1 বলেছিল, এবার আমসত্ত্ব সাবধানে রৌদ্রে দিও, মুকুজ্জেমশাই মারা গিয়েছেন, কাকচিলের উৎপাত বাড়বে।
অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারত না মুকুজ্জে মশাইয়ের বকুনির চোটে। নিন্দুক লোক কোন জায়গায় নেই, কিন্তু হায়, নিন্দুকের আশা পূর্ণ হয়নি, বা মুকুজ্জে মশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি। মুকুজ্জে মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার ৮ বৎসরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল মেয়ে। এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন ১৩-১৪। সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়া কোঁকড়া এক রাশ চুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, একহারা গড়ন, কথায় কথায় খিলখিল হাসি, মুখে বকুনির খই ফুটছে দিন রাত। শুভক্ষণে দুজনের দেখা হলো। হীরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যেস করার চেষ্টা করছে। এমন সময় পিসিমা আপন মনে বললেন, দুধ কি আজ দিয়ে যাবে না? বেলা যে তেতপ্পর হলো, ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে, একটু চা করে দেব, তার দুধ নেই। আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম যে। রাতের বাসি দুধ রোজ রাখো কি না? বলতে বলতে একটি কিশোরী ১ ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার তলায় এসে দাঁড়াল। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি, এনে দুধটা ঢেলে দে। কিশোরী চঞ্চল লঘু পদে রান্নাঘরের মধ্যে ঢুকল এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বললে, শোনো ও পিসি, কাল কি হয়েছে জানো? পিসিমা বললেন, কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে। কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল, সে কাঁথা চিবিয়ে খেয়েছে, এই মাত্র ঘটনাংশ গল্পের। কিন্তু কি সে বলবার ভঙ্গি, কি সে কৌতুকপূর্ণ কলহাসির উচ্ছ্বাস, কি সে হাত পা নাড়ার ভঙ্গি! পিসিমার চায়ের জল গরম হলো, চা ভিজনো হলো, হালুয়া তৈরি হলো, পেয়ালায় ঢালা হলো, তবুও সে গল্পের বিরাম নেই। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত দাও, সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে, তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে। এই চাটা আর খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, দিয়ে আয় দিকি। কুমি বিস্ময়ের সুরে বললে, কে পিসি? তুই চিনিস নে, আমার বড় জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, কাল রাত্রিরে এসেছে। তবে চা তৈরি করবার আর এত তাড়া দিচ্ছে কি জন্য? তুই কি কারো কথা শুনতে পাস? নিজের কথা নিয়েই বেহাতি। কুমি সলাজ মুখে চা ও খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল, কিন্তু হীরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয়। সে কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবোনোর গল্প শুনেছে এবং মুগ্ধ, বিস্মিত, পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায়। সে বললে, খুকি, তোমার নাম কি? কুমুদিনী। হীরেন বললে,
এই গাঁয়েই বাড়ি বুঝি তোমার? ও পাড়ায়? তা ছাগলের কথা কি বলছিলে? বেশ বলতে পারো। কুমি লজ্জায় ছুটে পালালো। কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো। হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল। দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে, এমন শ্রোতা কখনো দেখিনি। 3 দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হিরেন ঘণ্টা খানেক ধরে পরস্পরের কথা শুনছে। হিরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে। আর কুমি যখন অনর্গল বকছে তখন হিরেন মন দিয়ে শুনছে। সেবার 5-6 দিন পর পিসিমার বাড়ি থেকে হিরেন চলে এলো। কুমি যাবার সময় দেখা করলে না বলে হিরেন খুব দুঃখিত হলো। কিন্তু হিরেন চলে যাবার পরে কুমি 2-3 দিন মনমরা হয়ে রইল। মুখে হাসি নেই, কথা নেই। বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ বড় বেড়ে উঠল। যে হিরেন 2 বছর 3 বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না, সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করলে। আজ বছর 2 আগের কথা। হিরেনকে পিসিমা বলেছিলেন, হিরু বাবা, যদি এলি তবে আমার একটা উপকার করে যা। আমার তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া। নরসুপুরে ধরণী কামারের কাছে 1 গাদা টাকা পাবো জমার খাজনার দরুন। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। হিরেন এসেছে 2 দিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে। সেই জ্যৈষ্ঠী মাসের দুপুরে রোদে খাজনার তাগাদা করে গায়ে গায়ে ঘুরতে আসেনি। কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হিরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বললে, পিসিমা, তোমার সেই নরসুপুরের প্রজার বাকি খাজনার কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই। এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা করেই দিয়ে যাই। ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি। হিরেন সকালে উঠে নরসুপুরে যায়। দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়ি ঢোকে, আর সারা দিন বাড়ি থেকে বার হয় না। কুমিকেও প্রায়ই দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে। কাক চিল পাড়ায় আর বসে না। জ্যোৎস্না উঠেছে। কুমি বললে, চললুম হিরুদা। এখনই যাবি কেন? বস আর একটু। উঠোনের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বললে, জ্যোৎস্না রাতে এলো চুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পায়। আমায় ভূতে পাবে, দেখবে দাদা। তারপর সে লাফালাফি করে নালাটা বার কতক এপার ওপার করছে, এমন সময় ওর মা ডাক দিলেন, ও পোড়ামুখী মেয়ে, এই ভরা সন্ধেবেলা তুমি ও কি করছো? তোমায় নিয়ে আমি যে কি করি! ধিঙ্গি মেয়ে, এতটুকু কাণ্ড জ্ঞান যদি তোমার থাকে। হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল।
মায়ের পিছু পিছু কুমি চলে গেল। একটু অনিচ্ছার সঙ্গেই গেল। মুখে তার অপ্রতিভের হাসি। হীরেন মনমরা ভাবে লণ্ঠনের সামনে কি একখানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করল। মাসের পর মাস যায়, বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমে হীরেনের চাকরিটা গেল, অফিসের অবস্থা ভালো নয় বলে। এই 1 বছরের মধ্যে হীরেন পিসিমার বাড়ি আরও অন্তত 10 বার এলো গেল, এবং এই 1 বছরের মধ্যে হীরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলবার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি লঘু গতি চরণ ছন্দ। প্রস্তাবটা কে উঠিয়েছিল জানি নে, বোধহয় হিরুর পিসিমাই। কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি। কারণ তাঁরা কুলীন, হীরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি, একথা ধারণা করাই তো অন্যায়। হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বললে, কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান ঘরে আনতে? আমি তোমার পায়ে ধরে সেধেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও। সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকব। সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এবার এই ইয়েটা মিটে গেলেই। কুমির কানে কথাটা গেল যে হিরু এইসব বলেছে। সে বললে, হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সাধ্যে গিয়েছিলুম যে, বয়ে গেল, সন্ন্যাসী হবে তো আমার কি। হিরু তল্পি বেঁধে পরদিনই পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকরির সন্ধান দেখে। বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে। হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড়বাবু। কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস 2 তাঁর বাসায় বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে 30 টাকা মাইনের একটা চাকরি পেল। লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর। বেশ বড় ঘর, বড় বড় জানলা, জানলা দিয়ে মারক পাহাড় দেখা যায়। কাজকর্মের অবসরে জানলা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন আসছে আর যাচ্ছে। একদিন রবিবারে ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে। তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো, কিন্তু মণির তা ইচ্ছে নয়। সে কলকাতার সায়েন্স কলেজে অধ্যাপক রমনের কাছে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার মনান্তর চলছে। হিরু জানত এসব কথা। বৈকাল বেলাটি জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাবার জন্য ওরা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েছে। নীল অতসী ও বনতুলসীর জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথায় সেই জায়গাটায়। ঘন ছায়া নেমে আসছে পূর্ব দিকে শৈলসানুতে। একটি বন্য লতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে। খুব নিচে কুলি মেয়েরা পাহাড়তলির লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে।
পূব দিকে যত দূর দৃষ্টি যায় সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণে পূব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থই থই করছে। আর সকলের ওপরে উপুড় হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘমুক্ত সুনীল আকাশ। একটা মহুয়া গাছের তলায় বসে মণি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলিপি একখানা খবরের কাগজের ওপর সাজালো। থার্মোফ্লাক্স খুলে চা বার করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বললে, এসো হিরুদা। দেখলে হিরু অন্যমনস্কভাবে মহুয়া গাছের গুঁড়িটা ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। খাবে এসো, কি হলো তোমার হিরুদা? হিরু নিরুৎসাহভাবে খেতে লাগল। সারা বৈকালটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল কেমন যেন অন্যমনস্ক, উদাস, কি যেন একটা ভাবছে। মণি ভাবলে পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্য। পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বললে, মণি, একটা মেয়েকে বিয়ে করবে ভাই? মণি হো হো করে হেসে উঠে বললে, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছে কি? কিছু হয়নি, বলো না মণি। একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না তোমার মতো ছেলের। কি, তোমার কোনো আপনার লোক, তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই। বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না, তুমি বাবাকে কি মাকে বলো। একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি, আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবার মেজাজ বোঝো তো। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে। আজ পাহাড়ের ওপর উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বন তুলসীর গন্ধ সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে কুমির হাসি ভরা ডাগর চোখ দুটির স্মৃতি, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। মিথ্যেই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা গিয়েছিলেন বলতে। কিন্তু কুমিকে জীবনে সুখী করে দিয়ে যেতে হবে, এ তার একটা কর্তব্য। সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করলে। হিরুকে মনির বাপ মা স্নেহ করতেন। তাঁরা বললেন, মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই। তাঁরা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন। এ অবস্থায় স্বঘরের মেয়ের সন্ধান পাওয়াও কঠিন বটে। যখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়ে যখন দিতেই হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তাঁরা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলেকে জামাই করার মতো দুরাশা তাঁদের নেই। হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যি মনির এক জ্যাঠতুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো। কুমি এসে হিরুর পায়ের ধুলো নিয়ে নমস্কার করলে। হিরু বললে, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে, 7-8 মাস পরে তো দেশে ফিরছি।
ও কাকে সঙ্গে করে এনেছো? হিরু কেশে গলা পরিষ্কার করে বললে, ও আমার এক বন্ধুর দাদা। তা এখানে এনেছো কেন? এসেছে গিয়ে, ইয়ে, এমনি বেড়াতেই এসেছে ধরো। তবে ইয়ে, তোমার আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন ওসব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যাও, অমন করে না, ছি, চুলটুল বেঁধে দিতে বলো গিয়ে। ওরা খুব ভালো লোক আর বড় লোক। জামালপুরে ওদের খাতির কি? আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি। বড় ভালো হবে এ বিয়ে যদি ভগবানের ইচ্ছে হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারলে না। তাজমহলকে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে, যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গানের গলার সুরও বেশ ভালো। সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকোতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রের ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন। যাবার সময় বলে গেলেন, মতামত চিঠিতে জানাবেন। হিরু তাকে নৌকোতে তুলতে গিয়ে ফিরে এসে কুমিকে বললে, কি করে বললে গান গাইতে জানো না? ছি, এ কি ছেলে মানুষই! ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায়, আর এর বেলা। কুমি রাগ করে বললে, ঘরের কোণে গান গাইব না তো কি আসরে বসে গাইতে যাব? পারবো না যাত্রার সামনে গান গাইতে। হিরুও রেগে বললে, তবে থাকো চিরকাল আইবুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি? কুমির বাড়ির ও পাড়ার সবাই এজন্য কুমিকে ভৎসনা করলে। গান গাও না গাও, গান গাইতে জানি এ কথা বলায় দোষ ছিল কি? ছি, কাজটা ভালো হয়নি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র এলো না এবং হিরু পুজোর ছুটি অন্তে জামালপুরে গিয়ে শুনলে মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস ৫-৬ কেটে গেল। কি অদ্ভুত ৫-৬ মাস! কাজ করতে করতে জানলা দিয়ে যখনই উঁকি দিয়ে বাইরের দিকে চায়, তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করছে। নিম ফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে মধুর হয়ে উঠেছে বর্তমান কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন MBBS পাশ করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারলে ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজি করালে। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজ পাড়াগাঁ, দ্বিতীয়ত তাঁরা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে। অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস ৩ পরে হিরু আর এক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো।
কুমিদের বাড়ির সবাই বললে, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু অত বড় বড় সম্বন্ধ এনে ও ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে পারবো কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কি দোরের কাছে হিরুর দেখা। কুমি বললে, হিরুদা, তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি ওসব বন্ধ করো। হিরু বলল, ছি লক্ষ্মী দিদি, এমন করে না। এবার যে জায়গায় ঠিক করছি তাঁরা খুব ভালো লোক, এবার নির্ঘাত লেগে যাবে। কুমি লজ্জায় রাঙা হয়ে বলল, তুমি কি বলো তো হিরুদা, আমার রাত্রে ঘুম হচ্ছে না, লাগবে কি না লাগবে তাই ভেবে। মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে, তা জানো? তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানে তুললে না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করলে, কিন্তু কুমি কিছুতেই এবার তাদের সামনে আসতে রাজি হল না। সে দস্তুর মতো বেঁকে বসল। হিরু বাড়ির মধ্যে গিয়ে বললে, পিসিমা, আপনারা দেরি করছেন কেন? কুমির মা বললেন, এসে বোঝাও না মেয়েকে বাবা, আমরা তো হার মেনে গেলাম। ও চুলে চিরুনি ছোঁয়াতে দেবে না, উঠবেও না, বিছানায় পড়েই রয়েছে। কুমি ঘর থেকে বললে, পড়ে থাকবো না তো কি, বারে বারে সং সাজতে পারবো না আমি, কারো খাতিরেই না। হিরুদাকে বলো না সং সেজে বেরুক ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সুরে বললে, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধগে যা। আমি যাব না। যাবি নে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। ওঠ, দিন দিন হচ্ছেন না, ওঠ বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানে চুল বাঁধতে বসে গেল। সাজানো গোছানো বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেব বলে গেলেন। জামালপুরের কাজে এসে যোগ দিলে হিরু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক। কুমির জন্য এত চেষ্টা করেও কিছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসার নষ্ট হয়েছে। তার আনা সম্বন্ধের ওপর সবাই আস্থা হারিয়েছে। হারা বাড়ি কথা। এবার সেখানেও কথা তোলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে। কুমির ভালো ঘর জুটিয়ে দেবার ব্যাকুল আগ্রহে সে ভুলে গিয়েছিল যে বড়তে ছোটতে কখনো খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিল। বছর ২-৩ কেটে গেল। হিরু চাকরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে বদলি হলো ১৫০ টাকায় মার্চ মাস থেকে। হিরু আর সেই হিরু নেই। এমনি হয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটিকে আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে। অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে।
রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনাও তার নেই বর্তমানে। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাশ করা ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন। কিন্তু অদৃষ্টের দোষে তার 6টি মেয়ের বিয়ে দিতে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনো একটি মেয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল।